আমরা এখন অনুশীলনী 4 যে অনুশীলনীর শিরোনাম হচ্ছে সূচক এবং লগারিদম। এখানকার এই অনুশীলনীর আমরা বেসিক কিছু সূত্র নিয়ে আলোচনা করব। সেখানে সর্বপ্রথম সূচক জিনিসটা কি? সূচক হচ্ছে যে একটি সংখ্যা নিজেই সাথে গুণ হবে, এইরকম কতবার নিজের সাথে গুণ হবে। অর্থাৎ এখানে দেখো 3টা এ নিজের সাথে গুণ হয়েছে, তাহলে এ এর সূচক হচ্ছে 3। এটাকে এইভাবে লেখা হয়। অর্থাৎ এই নিচের এটাকে বলা হয় বেস, আর এর উপরে যেটাকে আছে সেটাকে বলা হয় এক্সপোনেন্ট সূচক বা পাওয়ার। ঠিক আছে, তো এই কথার অর্থ হচ্ছে এ এর পাওয়ার 3, তার মানে হচ্ছে 3টা এ নিজের সাথে কি হবে? গুণ হবে। একইভাবে এক্স এর পাওয়ার 5 মানে হচ্ছে 5টা এক্স নিজের সাথে গুণ হবে। ঠিক আছে, 5টা এক্স এভাবে নিজের সাথে গুণ হবে। তো এই হচ্ছে সূচক জিনিসটার অর্থ। তো এখান থেকে আমরা সূচকের যে অপারেশনগুলো আছে, প্লাস মাইনাস, তারপর গুণ ভাগ এবং সূচকের উপর সূচক থাকলে কি রকম হয় সেগুলো যদি আমরা একটু শর্টকাটে দেখি, তাহলে দেখো যদি এ পাওয়ার বি প্লাস এ পাওয়ার বি হয়, তাহলে এখানে হবে 2a পাওয়ার বি, এরকম। ঠিক আছে, আচ্ছা দুইটা আছে, যদি এরকম তোমার কি থাকে, এখানে বেজ এবং পাওয়ার দুইটাই কি একই আছে, তাহলে বেজ এবং পাওয়ার যদি একই থাকে তাহলেই শুধু যোগ করা যাবে। তো ওটা আবার যদি আমরা এইভাবে লিখি যে 5a পাওয়ার বি প্লাস 6a পাওয়ার বি সমান হবে 11a পাওয়ার বি। অর্থাৎ এই যে সূচক এবং পাওয়ার উভয়ই কি হইতে হবে? সেম হইতে হবে, তাহলে আমরা কি করতে পারবো? এখানে যোগ করতে পারবো। আর একটা উদাহরণ যদি দেই, 6a পাওয়ার বি সি পাওয়ার ডি, তারপর এটা প্লাস 7a পাওয়ার বি সি পাওয়ার, যদি সি থাকে, মনে করো শুধু সি আছে, তাহলে এখানে যোগ করা যাবে না, এটা যোগ হবে না। কিন্তু এখানে সি এর উপরেও যদি ডি পাওয়ার থাকে, অর্থাৎ সূচক একই পরিমাণ সূচক থাকতে হবে। এখানে মনে করো এখানে এফ আছে, তারপর কোনো কিছুই নাই, কিন্তু এখানে এফ নাই, তাহলেও যোগ করা যাবে না। অর্থাৎ এখানে চলকের সংখ্যা এবং চলকের পাওয়ার সব কি হইতে হবে? সমান হইতে হবে, অর্থাৎ একই, অর্থাৎ কপি পেস্ট হইতে হবে। এই দুইটা জিনিস, অর্থাৎ চলক বিশিষ্ট যে পদটুকু আছে ধ্রুবক বাদে, অর্থাৎ বাইরের 7 এবং 6 এই ধ্রুবক দুটা বাদে বাকি যে চলকের অংশটুকু আছে, এটা কি হইতে হবে? একটা আর একটার হুবহু কপি হতে হবে, তাহলেই কি হবে? বাইরের চলকগুলো যোগ হবে। 7 6 13 এ পাওয়ার বি সি পাওয়ার ডি। ঠিক আছে, তাহলে যোগের বিষয়টা বুঝলাম। বিয়োগের বিষয়টাও সেম, এখানে যদি বিয়োগ হইতো তাহলে এখানে কেটে গিয়ে শূন্য হইতো, এখানে যদি মাইনাস হইতো তাহলে -1। একটা উদাহরণ দেই আমি এখানে, মনে করো 8xyz মাইনাস 5xyz, এটা যদি থাকে তাহলে দেখো একই রকম xyz আছে, এখানে xyz, অর্থাৎ x পাওয়ার yz, মানে xyz না, x টু দি পাওয়ার yz, এখানে x টু দি পাওয়ার yz। তাহলে এখানে দেখো একই রকম আছে, তার মানে এখানে সংখ্যাগুলো বিয়োগ হবে, অর্থাৎ সহগগুলো বিয়োগ হবে। সহগগুলো যেমন যোগ হয়, বিয়োগের ক্ষেত্রে সহগগুলো বিয়োগ হয়, আর চলকগুলো তোমার যে সেম চলকটা থাকে সেটা কি হয়? লিখতে হয়। তো এটা হচ্ছে যোগের এবং বিয়োগের নিয়ম। এরপর গুণের নিয়ম। তো গুণ অপারেশন হওয়ার জন্য গুণের যে নিয়ম, তো গুণ অপারেশন হওয়ার জন্য যোগের ক্ষেত্রে যেমন সূচক এবং পাওয়ার দুইটাই একই হওয়া লাগছে, গুণের ক্ষেত্রে তা না। গুণের ক্ষেত্রে চলকদের তোমার চলক অর্থাৎ মেইন চলক যেটা বেস যদি একই হয় তাহলেই গুণ করা যায়। যেমন যদি হয় এক্স পাওয়ার বি ইন্টু এক্স পাওয়ার সি, বেস এখানে বেস একই হবে, তোমার সূচক বা পাওয়ার সেম হওয়া জরুরি না। যদি এরকম হয় তাহলে সূত্রটা হচ্ছে বেস একটাই থাকবে আর সূচকগুলো কি হয়ে যাবে? নিজেদের সাথে যোগ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে নিয়ম। যেমন আমি যদি এভাবে লিখি এক্স স্কোয়ার ওয়াই কিউব ইন্টু জেড টু দি পাওয়ার 5y3, তাহলে কি হবে? দেখো এখানে এক্স আছে, এখানে এক্স নাই, তাহলে এক্স স্কোয়ার তার মতোই থাকবে। এখানে ওয়াই কিউব আছে আর এখানে ওয়াই কিউব আছে, তাহলে ওয়াই 3 + 3 = 6 হবে। তাহলে সূচকগুলো হবে যাবে যোগ। এরপর জেড এর সাথে যদি যেহেতু কেউ নেই, তাহলে চলক তোমার বেস যেহেতু আলাদা, জেড একা আছে, তাহলে কি হবে? সে একাই থাকবে। তাহলে এক্স দেখো, এক্স বেস বিশিষ্ট এখানে কিছুই নেই, একই বেস নাই, এই জন্য ওর মতোই থাকবে। ওয়াইতে বেস একই আছে, এখানে বেস ওয়াই, এখানেও বেস ওয়াই। এখানে যদি 3 না দিয়ে আমরা অন্য সংখ্যা দিই তাহলে আমাদের বুঝতে সুবিধা হয়। এখানে মনে করো যে 4 দিলাম, তাহলে বুঝতে সুবিধা হবে আমাদের। তাহলে ওয়াই এর উপর কত হবে? হ্যাঁ দেখো 4 3 আছে, এখানে 4 আছে, 4 3 7 হবে। ঠিক আছে, তাহলে এখানে বেস একই আর জেড জেড একাই আছে, এই জন্য জেড টু দি পাওয়ার 5 একা থেকে যাবে। তো এই হচ্ছে তোমার গুণের নিয়ম।
এরপর যদি আমরা গুণের বিপরীত ভাগ করি, মনে করো এক্স কিউব ওয়াই ডিভাইডেড বাই এক্স ওয়াই, তাহলে কি হবে, ভাগের ক্ষেত্রে সূচকগুলো বিয়োগ হবে। সূচকগুলো একই রকম, যে একই চলক বিশিষ্ট যে সূচকগুলো আছে সেগুলো মাইনাস হবে। তাহলে এক্স 3 মাইনাস 1, আর ওয়াই এর উপর যখন শুধু সংখ্যা একটা 1 থাকবে, মানে শুধু সংখ্যা যখন থাকবে, শুধু একটা বেস থাকবে, পাওয়ার থাকবে না, তখন ধরে নেব তার পাওয়ার কত, 1। তাহলে 1 থেকে 1 বিয়োগ হবে, তাহলে এক্স স্কোয়ার হবে। আর ওয়াই দেখো, ওয়াই এর উপর 0 হলে সেটা কি হয়, 1 হয়। যে কোনো জিনিসের উপর 0 পাওয়ার হলে 1 হয়, এটা আমরা দেখেছি। তো এটা একটা সূত্র হিসেবে আমরা দেখাচ্ছি একটু, আর যে কোনো জিনিসে তোমরা মাথায় রাখতে পারো যে কোনো জিনিসের উপর পাওয়ার 0 মানে হচ্ছে 1, এটা একটা সূত্র। ঠিক আছে, ওকে। তাহলে এক্স স্কোয়ার থাকবে। এটাকে আবার এইভাবে আমরা দেখাতে পারি, এক্স কিউব ওয়াই ডিভাইডেড বাই, ভাগ যেহেতু আছে নিচে, তাহলে কি হবে, এক্স ওয়াই হবে। তাহলে আমরা জানি এইভাবে কাটাকাটি করা যায়, এখানেও এক্স এখানেও এক্স, কাটাকাটি। আর এখানে 3টা এক্স গুণ আছে, তার মধ্যে একটা এক্স কি হবে, চলে যাবে, থাকবে 2টা এক্স নিজের সাথে গুণ অবস্থায়। ঠিক আছে না, মানে বিষয়টা এরকম, 3টা এক্স নিজের সাথে গুণ আছে, আর নিচে একটা এক্স দিয়ে ভাগ, তাহলে একটা এক্স বাদ যাবে, আর 2টা এক্স নিজের সাথে গুণ হিসেবে থাকবে, তাহলে এক্স স্কোয়ার। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে কি সূচকের ভাগের নিয়ম। ওকে, তারপর আমরা ঋণাত্মক সূচকের জিনিসটা দেখতে পারি, অর্থাৎ এক্স কিউব আর 1/x কিউবের 1 মাইনাস এক্স কিউব, এক্স কিউব পাওয়ার এক্স কিউব, আর আছে এক্স টু দি পাওয়ার -3, এই দুটার মধ্যে ডিফারেন্স কি, এটা হচ্ছে একটা আর একটা বিপরীত। এইটা, এই জিনিসটা হচ্ছে 1/x কিউব। ঠিক আছে, তার মানে এক্স কিউব আর এক্স টু দি পাওয়ার -3 হচ্ছে পরস্পরের কি গুণাত্মক বিপরীত। অর্থাৎ এক্স কিউব মানে হচ্ছে এক্স টু দি পাওয়ার -3 মানে হচ্ছে 1/x টু দি পাওয়ার কিউব। একইভাবে আমরা লিখতে পারবো এক্স টু দি পাওয়ার -কিউব ইজ ইকুয়াল টু 1/x টু দি পাওয়ার কিউব। অর্থাৎ যদি একটাতে মাইনাস হয় আর প্লাস হয়, এই দুটাকে যদি আমরা সমান করতে চাই, তাহলে একটাকে নিচে নামাই দিতে হবে। ঠিক আছে, অথবা অন্যথায় আমরা এইভাবে বলতে পারি, এখানে 1/a কিউ আছে, এটাকে যদি আমরা উপরে তুলে নিয়ে যেতে পাই, a পাওয়ার -b হবে। আর a পাওয়ার মনে করো -b আছে, এটাকে যদি আমরা উপরে তুলে নিতে চাই, মনে করো এখানে b আছে, b ইন্টু এটা, অন্য রাশি দিলে আরও ভালো হইতো। এটাকে আমরা নিচে আছে উপরে তুলতে চাই, তাহলে পাওয়ারটা হয়ে যাবে আমাদের প্লাস, অর্থাৎ উপরে নিচে হলে এটা গুণাত্মক বিপরীত বলে। ঠিক আছে, ওকে। এরপর আরও যে সূত্র আছে, আমরা তো বললামই যে কোনো জিনিসের উপর 0 পাওয়ার দিলে সেটা 1 হয়। ঠিক আছে, এটা প্রমাণটা যদি আমি একটুখানি দেখাই, মানে যে কোনো জিনিসের উপর 0 পাওয়ার মানে হচ্ছে একই পাওয়ারের বিয়োগফল। ঠিক আছে, একই পাওয়ারের বিয়োগফল। তাহলে আমরা এটাকে আমরা এইভাবে লিখতে পারবো, এক্স টু দি পাওয়ার a ইন্টু এক্স টু দি পাওয়ার -a, তাই না? কারণ গুণ থাকলে এই দুটো যোগ হয়ে যাবে, a - a। এরপর আমরা একটু আগে দেখলাম এক্স টু দি পাওয়ার a, আর এখানে যেহেতু মাইনাস আছে, তাহলে এটা নিচে এসে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তাহলে একই জিনিস যদি কাটাকাটি করি, তাহলে কি হবে, 1 হবে। অর্থাৎ যে কোনো জিনিসের উপর পাওয়ার 0 হলে সেটা 1 হয়, সেটা এভাবে কি প্রমাণিত হলো। ওকে, এখন আরেকটা অপারেশন, সেটা হচ্ছে ওই অপারেশনে যাওয়ার আগে আমরা যদি একাধিক সংখ্যার গুণফলের উপর এইভাবে পাওয়ার দেই, তাহলে এটা কি হবে, পাওয়ারগুলো নিজেদের সাথে এগুলোর মধ্যে ডিস্ট্রিবিউট হয়ে যাবে। বাট যোগের ক্ষেত্রে যদি আমরা এরকম n দেই, তখন কিন্তু আমরা an প্লাস b টু দি পাওয়ার n লিখতে পারবো না, এটা লেখা যাবে না। ঠিক আছে, এটা কাটা, এটা লেখা যাবে না। ওকে, তো শুধুমাত্র গুণ এবং ভাগের ক্ষেত্রেই ডিস্ট্রিবিউশন হবে। এইরকম যদি হয়, তাহলে আমরা লিখতে পারবো a টু দি পাওয়ার n ডিভাইডেড বাই b টু দি পাওয়ার n, কিন্তু বিয়োগের ক্ষেত্রে আমরা এইভাবে লিখতে পারবো না, a টু দি পাওয়ার n মাইনাস b টু দি পাওয়ার 1, এটাও আমরা লিখতে পারবো না, এটাও কাটা। ঠিক আছে, শুধুমাত্র গুণ এবং ভাগের ক্ষেত্রেই পাওয়ারগুলো এভাবে ডিস্ট্রিবিউট করা যাবে। একইভাবে যদি এরকম থাকে, সেটাকে এরকম করে লেখা যাবে। ঠিক আছে, যেমন এরকম এক্স এন ওয়াই এন আছে, এটাকে আমরা কি লিখতে পারবো, এক্স ওয়াই এর উপর n দিয়ে দিতে পারবো। ঠিক আছে, একইভাবে এক্স বাই জেড প্লাস 2 জেড আছে, উভয়ের উপর যদি এখানে n থাকে, এখানেও মনে করো n আছে, এখানেও n আছে, তাহলে আমরা কি করতে পারবো, এই n গুলাকে একদম উপরে তুলে দিতে পারবো। অর্থাৎ একই রকম পাওয়ার যদি হয়, তাহলে এটা করতে পারবো। কিন্তু যদি আমাদের এখানে এক্স কিউব থাকে আর এখানে এক্স স্কোয়ার থাকে, সেক্ষেত্রে কিন্তু আমরা ওই রকম করতে পারবো না, কারণ একই পাওয়ার হইলেই শুধুমাত্র উপরে তুলে দেওয়া যাবে। ওকে, ঠিক আছে, তো এই ছিল মোটামুটি আমাদের সূত্রগুলো। এরপর আর একটা অপারেশন হচ্ছে সূচকের বিপরীত, অর্থাৎ সূচকের বিপরীত। সূচক একটা অপারেশন, ঠিক আছে, অপারেটর, গুণ অপারেটর। সূচক আমরা জানি যে গুণ অপারেটর একটা বিশেষ প্রকাশ হচ্ছে কি সূচক। সূচকের বিপরীত হচ্ছে মূল। ঠিক আছে, তাহলে আমরা যদি বলি যে
3 এর উপর 2 পাওয়ার দিলে কত হবে? 9 হবে। তাহলে 9 এর মূল বলতে বোঝাচ্ছে, তাহলে 9টা হচ্ছে 3-এর কি 2তম সূচক। 9 হচ্ছে 3-এর 2তম সূচক। তাহলে 3 9-এর কি, মানে যে কোনো একটা সম্পর্ক হচ্ছে না, মামা আর ভাগ্নে। তাহলে এটা যে মনে করো এক্স, এটা ওয়াই। তাহলে আমরা যদি বলি এক্স ওয়াই এর কি মামা, তাহলে ওয়াই এক্স এর কি হবে? ভাগ্নে হবে। মানে যে কোনো সম্পর্কের ক্ষেত্রে তো এরকম নাম আছে, দুইটা সম্পর্ক যখন হয় একজন আর একজনের সাথে মানে সম্বোধনগুলো কি হয়? ভিন্ন ভিন্ন হয়। এক্স যদি ওয়াই এর মামা হয় তাহলে ওয়াই হয় এক্স এর ভাগ্নে। ঠিক সেই রকম 9 যদি হয় 3-এর 2তম পাওয়ার, ঠিক আছে, 3-এর উপর 2 দিলে যদি 9 হয়, তাহলে 9-এর সাথে 3-এর সম্পর্কটা কেমন? ঠিক আছে, তো এখানে সম্পর্কটা আছে 3 হচ্ছে 9-এর 2তম মূল, 2তম মূল, অর্থাৎ এটাকে এইভাবে লেখা হয়, মূলকে বিপরীত এইভাবে লেখা হয় 1/2। এখানে 2তম পাওয়ার আর এটা হচ্ছে 2তম মূল। ঠিক আছে, এটা হচ্ছে 2তম সূচক আর এটা হচ্ছে 2তম মূল। ঠিক আছে, অর্থাৎ 3-এর উপর 2 পাওয়ার দিলে 9 হবে। তার মানে যদি আমি এইরকম করি লিখি যে 16-র উপর যদি আমি 2তম রুট এইরকম দেই, 2তম মূল দেই, তাহলে আমি এটার অর্থ হচ্ছে যে কোন সংখ্যাকে কোন সংখ্যার 2টা নিজের সাথে গুণ হলে কি হবে? 16 হবে। তাহলে আমরা জানি 4 গুণন 4, তাহলে এটা হবে 16-এর 2তম মূল হচ্ছে কত? 4। আবার যদি এই 16-এর আমি 4তম মূল চাই, অর্থাৎ 16-এর 4তম মূল, অর্থাৎ কোন সংখ্যাটা নিজের সাথে 4 বার গুণ হলে 16 হবে, তাহলে কি 16-এর 4তম মূল হচ্ছে কত? 2। তাহলে 2 নিজের সাথে 4 বার, দেখো 4টা 2 নিজের সাথে গুণ হলে 16 হয়। তাহলে এইটা হচ্ছে কি মূলের বিপরীত। আর 2-এর উপর 4 পাওয়ার দিলে হয় কি 16। তাহলে বিষয়টা বুঝতে পারছো, যোগ বিয়োগ গুণ ভাগের মতো এটা একটা কি বিপরীত অপারেটর। তো এটার এক্সপ্রেশনগুলো ভিন্ন ভিন্ন। সাধারণত আমরা যেরকম কোনো কিছুর উপর 2 পাওয়ার থাকলে সেটাকে কি পড়ি? স্কয়ার পড়ি, তাই না? স্কয়ার পড়ি। তারপর যদি কোনো কিছুর উপর 3 পাওয়ার থাকে তাহলে সেটাকে আমরা কিউব পড়ি। এটা ঠিক আছে, স্কয়ার মূলত স্কয়ার থেকে আসছে। এটা বাহু যদি এ হয়, এটা বাহু যদি এ হয়, তার ক্ষেত্রফল কি হয়? এ স্কয়ার। যে এখানেও 2 পাওয়ার, ওখানে 2 পাওয়ার, এই জন্য ওটাকে স্কয়ার বলে। আর কিউবের ক্ষেত্রে যদি এরকম একটা কিউব হয়, তার সবগুলো বাহুর দৈর্ঘ্য যদি কি হয়? এ করে হয়, তাহলে সেটাকে আমরা কি বলতে পারি? এ, তার ঘন আয়তন হবে কত? এ কিউব, সেখান থেকে কিউ এসছে, সবকটাই এ করে হবে, তাই না? কিন্তু যখন অন্য কিছু পাওয়ার হয় তখন সেটাকে আমরা বলি কি? এক্স টু দ্য পাওয়ার 4, এইভাবে পড়া হয়। ঠিক আছে, এক্স টু দি পাওয়ার 4, এক্স টু দি পাওয়ার 5, এক্স টু দি পাওয়ার n, এমনি পড়া হয়। একইভাবে রুটের ক্ষেত্রে যখন আমরা মূল n-তম মূল বের করব, তাহলে n-তম মূলকে, তাহলে n-তম মূল যদি হয়, তাহলে এখানে রুটের কি এটাকে n-তম মূল বলতেছি, এইভাবে লেখা হয়। অর্থাৎ প্রথমে আমাদের এইটা লেখা উচিত ছিল যে n-তম মূল মানে এক্স টু দি পাওয়ার 1/n। তাহলে আমরা কি করতেছি? তার n-তম সূচক চাইতেছি না, n-তম মূল চাইতেছি। মানে এক্স কে n সংখ্যক বার গুণ হবে না, বরং এটার মিনিং হচ্ছে কোন সংখ্যাকে n সংখ্যক বার গুণ করলে x হবে, অর্থাৎ উল্টাটা পাবে। মানে এক্স টু দি পাওয়ার n মানে হচ্ছে এক্স কে কি করা? n সংখ্যক বার নিজের সাথে গুণ করা। আর এক্স টু দি পাওয়ার 1/n মানে হচ্ছে কোন এমন সংখ্যা আছে যেটা n সংখ্যক বার গুণ করলে x হবে। বুঝতে পারছো? তাহলে 1/n থাকার অর্থ হচ্ছে এমন একটা সংখ্যা আমরা খুঁজতেছি যেই সংখ্যাটা n বার গুণ করলে x হবে। আর যদি x টু দি পাওয়ার শুধু n হয়, তাহলে x কেই n বার গুণ করা হবে। বুঝতে পারছো বিষয়টা? ওকে, তাহলে তো এই জিনিসটাকে এইভাবেও লেখা হয়। এই জিনিসটাকে কিভাবে লেখা হয়? এরকম করে একটা, আমরা এই চিহ্নকে সবাই বর্গমূল চিহ্ন চিনি। বর্গমূল দিয়ে আমরা যততম মূল চাচ্ছি সেই সংখ্যাটা উপরে লিখতে হয়। বাট এইখানে যখন শুধুমাত্র এক্স 1/2 অর্থাৎ 2তম মূল যখন বের করতে বলে, 2তম মূল, তখন এটাকে শুধু কি এইভাবে লেখা হয়, এটাকে বলা হয় বর্গমূল। এটাকে কি বলা হয়? বর্গমূল। এই যে বর্গ ছিল, বর্গের মূল বর্গমূল। ঠিক আছে, শুধু 2 পাওয়ার হলে স্কয়ার, আর এটা হলে স্কয়ার রুট বা বর্গমূল। কি হবে? স্কয়ার রুট। এটাকে পড়া হয় স্কয়ার রুট। ঠিক আছে, স্কয়ার রুট বা বর্গমূল। ওকে, আর যদি এরকম ঘনমূল হয় 1/3, তাহলে এটাকে এইভাবে লেখা হয়। ঠিক আছে,
তখন এটাকে পড়া হয় ঘনমূল। আর এরপর ও 2 ছাড়া 3 ছাড়া যদি অন্য যে কোনো সংখ্যা হয় তাহলে সেটাকে বলা হয় ওই, এটা আলাদা স্পেসিফিক এরকম বর্গ ঘনের কোনো নাম নাই, তখন এটাকে বলা হবে 4তম মূল। এটাকে কি বলা হবে? 4তম মূল। এখানে তখন সংখ্যা উল্লেখ 4তম, 5তম, 6তম, 7তম এরকম। তবে লেখার ক্ষেত্রে একটা জিনিস দেখো, আমরা সবসময় কি দিচ্ছি, ঘনমূলের ক্ষেত্রে এখানে 3 দিচ্ছি, এখানে 2 দিচ্ছি, 4 যখন করতেছি 4তম মূল এখানে 4 দিচ্ছি। বাট বর্গমূলের ক্ষেত্রে এখানে আমাদের সেই হিসেবে 2 দেওয়া উচিত ছিল, কিন্তু এখানে বর্গমূলের ক্ষেত্রে 2 দেওয়া হয় না। যদি শুধু এরকম চিহ্ন থাকে তাহলে সেটাকে আমরা অটোমেটিক্যালি কি ধরে নেব, এটা 2তম বর্গমূল, এটা আলাদাভাবে এক্সট্রা ভাবে এরকম 2 দেওয়ার দরকার নেই। ঠিক আছে, যেখানে এরকম 1/2 দিতে হবে, কিন্তু এখানে 2 দেওয়ার প্রয়োজন নেই। ঠিক আছে, কিন্তু বাকি সংখ্যাগুলোতে ওই যততম মূল নির্ণয় করবো সেই সংখ্যাটা এরকম স্কোয়ার রুটের উপর, এর নাম স্কোয়ার রুট, তার উপর দিতে হবে। ঠিক আছে, মানে এ নিজেই রুটের 2 মানে বর্গমূলের রিপ্রেজেন্টেটিভ, এই চিহ্নটা ইটসেলফ বর্গমূলের রিপ্রেজেন্টেটিভ, এবং অন্য অন্য মূল বানানোর জন্য বর্গমূলের উপর ওই সংখ্যাগুলো দিয়ে দিতে হয়। ঠিক আছে, এই হচ্ছে তোমাদেরকে মানে বর্গের যত ধরনের সূত্র আছে তার আমরা দেখলাম যে সবগুলো সূত্রকে আমরা যদি দেখি, এখানে মোটামুটি আমি সব বুঝাই দিলাম এবং আলোচনা করলাম, এবং এগুলো দিয়েই পরবর্তীতে কি হবে, তোমাদের অঙ্কগুলো করতে হবে। ঠিক আছে, তো আশা করি তোমরা সবগুলো সূত্রে বুঝতে পারছো। এরপর আমরা যখন অনুশীলনীতে অঙ্ক করব তখন এগুলো তোমাদের কাজে লাগবে, এবং এগুলো তোমরা অবশ্যই আয়ত্তে রাখবা, তাহলে না হলে তোমাদের অঙ্ক করতে কি হবে, অসুবিধা হবে। আমরা পরের ক্লাসে 4.1 আছে তার সমস্ত অঙ্কগুলো আমরা করব। আর একটা জিনিস মাথায় রাখবা, এই মূলের ক্ষেত্রে, ঘনর ক্ষেত্রে আমরা গুণের যে অপারেশন করছি, যোগের যে অপারেশন করছি, বিয়োগের যে অপারেশন করছি, ভাগের যে অপারেশন করছি, প্রত্যেকটা অপারেশনই এই বর্গমূলের জন্য হবে। এখন তোমাদেরকে যদি এইরকম বলে যে √x আর এটাকে গুণ করো, তাহলে তোমরা কিভাবে করবা? তাহলে আগে তোমরা কি করবা, এগুলোকে পাওয়ার সূচক হিসেবে লিখবা। তাহলে এটা থেকে এর সূচক হচ্ছে 1/2 আর এর সূচক হবে কি 1/3। তার মানে ঘনমূলও এক ধরনের সূচক, ঘনমূলও এক ধরনের সূচক। সূচকের ক্ষেত্রে একটা ইন্টিজারকে কি লেখা হয়, হর আকারে লেখা হয়, একটা ইন্টিজারকে এইভাবে লেখা হয় x⁴n। আর মূলের ক্ষেত্রে ওই সেম ইন্টিজারকে তার গুণাত্মক বিপরীত হিসেবে জাস্ট লেখা হয়। তার মানে দুইটাই কিন্তু সূচক। এখানে সূচক হচ্ছে সূচকের ক্ষেত্রে n সূচক, আর মূলের ক্ষেত্রেও n সূচক হবে, তবে n এর বিপরীত রাশি কি হবে, তার সূচক হবে। ঠিক আছে, তো এটাই মূলত ঘনমূলের কি মানে সূচককেও মানে ঘনমূলকেও সূচকের মাধ্যমে রিপ্রেজেন্ট করা যায়। জাস্ট কি হবে, ইন্টিজারটার গুণাত্মক বিপরীত তার কি হবে, ঘনমূলের ক্ষেত্রে এরকম হবে। তাহলে সেক্ষেত্রে আমরা এটাকে কি করব, এরকম করে নিলাম, x এর পাওয়ার হলো 1/2 আর এখানে x এর পাওয়ার হলো 1/3। এখন আমরা যে সূচকের যে নর্মাল যে নিয়মগুলো আছে, গুণের ক্ষেত্রে পাওয়ারগুলো কি হয়, যোগ হয়ে যায়। তো এগুলো আমরা যোগ করে এখানে কত হবে দেখো, 6 হবে, আর 3 দিয়ে 5, এই যে হয়ে গেল। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে কি তার মান। ঠিক আছে, এখন এইটাকে আমরা যদি বর্গমূলের মাধ্যমে নির্ণয় করতে চাই, এখন এই জিনিসটার ইয়াটা কি, এই জিনিসটাকে যে আমরা এইভাবে লিখি x 5 × 1/x, এইরকম লিখতে পারবো না? আমরা জানি এটা সূচক 5 ঠিক আছে। তাহলে আর এইটার অর্থ কি, এটার অর্থ কিন্তু এই যে 6তম ঘনমূল। তাহলে x এর 6তম ঘনমূল আর 5 এ থাকে, তার মানে x⁵ এর 6তম ঘনমূল। এই কথার অর্থ হচ্ছে কি x⁵ এর 6তম ঘনমূল, অথবা x এর 6তম ঘনমূলের 5তম পাওয়ার। ঠিক আছে, x এর 6তম ঘনমূলের 5তম পাওয়ার। বাট এইটা না লিখে জেনারেলি কি লেখা হয়, এটা লেখা হয় ইজি, এরকম করে লেখা হয় ইজি, অর্থাৎ x⁵ এর 6তম মূল, 6তম মূল, ঘনমূল না 6তম মূল। ঠিক আছে, তাহলে এই জিনিসটার মিনিং হচ্ছে এরকম, অর্থাৎ x কে 5 দিয়ে পাওয়ার করে যেটা পাওয়া যাবে তার 6 নম্বর মূল। ওকে, তো অপারেশনগুলো মূলের ক্ষেত্রে যেরকম অপারেশন, ঘনের ক্ষেত্রেও, ঘনমূলের ক্ষেত্রে এবং সূচকের ক্ষেত্রে একই রকম অপারেশন। শুধুমাত্র কি করতে হবে, এইরকম যদি স্কোয়ার রুটের উপর মূল থাকে সেটাকে কি করতে হবে, আমাদের এই সূচক হিসাবে মূলটাকে নিয়ে যেতে হবে। ঠিক আছে, মূলটাকে আমরা এরকম সূচকের মতো করে প্রকাশ করি, তারপর সূচকের যে যোগ বিয়োগ গুণ ভাগের যে অ্যাপ্লিকেশনগুলো আছে সেগুলো আমরা একইভাবে অ্যাপ্লাই করতে হবে। যেমন x⁴ প্লাস x⁴ যদি হয় তাহলে 2x⁴ হবে। ওকে, কিন্তু যদি এই দুইটা x⁴ দিয়ে যদি আমরা গুণ করি, তাহলে দেখো এখানে সূচক কি হইল, বেস একই কিন্তু সূচক ভিন্ন হওয়ার কারণে যোগ করা যাবে না। কারণ আমরা জানি যে যোগ হওয়ার জন্য যোগ এবং বিয়োগের ক্ষেত্রে শুধু বেস না, বেস এবং পাওয়ার দুটোই কি হইতে হবে, সেম হইতে হবে। বেস এবং পাওয়ার দুটোই সেম হইতে হবে, নইলে যোগ এবং বিয়োগ করা যাবে না।
ওকে, তো তো এইভাবে তোমাদের সূচক এবং যে মূল আছে তাদের অপারেশনগুলো করতে হবে। তো 4.1-এ এই দুইটিরই অপারেশন একসাথে মানে কম্বাইন্ডলি দেওয়া আছে, ঠিক আছে। অর্থাৎ সূচকের নিয়মে আমরা সূচক এবং মূল একসাথে কি করব, অপারেশনগুলো সব কমপ্লিট করবো। অপারেশন বলতে প্লাস মাইনাস গুণ ভাগ এবং পাওয়ারের উপর পাওয়ার। একইভাবে সূচকের ক্ষেত্রে যদি আমরা পাওয়ার, আরেকটা জিনিস বাকি আছে এখন, আমাদের পাওয়ারের উপর যদি পাওয়ার থাকে তাহলে কি হবে, এটা দেখাইনি। তো এক্স এর উপর যদি এ থাকে, তার উপর যদি এরকম বি থাকে, তাহলে হবে এক্স এর উপর এ বি হবে, ঠিক আছে। তার মানে এখানে বেস একটাই, এক্স হচ্ছে বেস, তার উপর পাওয়ার এ, তার উপর আর পুরো জিনিসটার উপর পাওয়ার বি। তাহলে এক্স এর উপর দুইটাই পাওয়ার আছে, তো এক্স হচ্ছে এখানে একাই বেস, আর বি হচ্ছে এক্স এর পাওয়ার এ আর বি, তাহলে এ আর বি আর কি গুণ, এরকম গুণ হবে। কিন্তু যদি এইরকম হয়, এক্স ব্র্যাকেট যদি ইউজ না করে তাহলে কি হবে, তাহলে এটা এরকম হবে, আগে এ, এখানে এ বেস বি হচ্ছে তার কি সূচক, তাহলে এটাকে হিসাব করার পর পুরো জিনিসটা কি হয়ে যাবে, এক্স এর বেস হবে। এখানে যেমন ব্র্যাকেট থাকার ফলে এক্স হচ্ছে বেস, তার পাওয়ার এ বি দুইটাই, ওই জন্য এ বি এর গুণ। আর এইখানে কি হবে, যদি ব্র্যাকেট ইউজ না থাকে তাহলে এখানে এ বেস বি তার পাওয়ার, এটাকে হিসাব করতে হবে। তবে হিসাব করে যেটা হবে পুরোটাই হবে কি, পুরোটা হবে এক্স এর পাওয়ার, তখন এক্স বেস। আর এখানে শুধু এক্স একাই বেস, আর এও বেস না বিও বেস না, ঠিক আছে। এক্স এর পাওয়ার এ বি দুটাই, এই জন্য এ আর বি এর গুণফল। তাহলে এই দুটাকে যদি আমি একটা বাস্তব উদাহরণ দিয়ে তোমাদেরকে দেখাই তাহলে সহজে বুঝতে পারবা। এক্স টু দি পাওয়ার 3 আর এখানে 2 আছে, আর এখানে এক্স টু দি পাওয়ার 3 পাওয়ার 2 আছে। তো এইটার মিনিং হচ্ছে যেহেতু ব্র্যাকেট আছে তাহলে এটা 3 দুগুণে 6 হবে, এটা হবে 3 দুগুণে 6। আর এটা যদি ব্র্যাকেট নাই তাহলে আগে এইটুকু আমাদের হিসাব করতে হবে, তাহলে এক্স টু দি পাওয়ার কি হবে 9 হবে। ওকে, এরকম যদি আরও অনেক বড় বড় সংখ্যা থাকে সেক্ষেত্রেও সেম ঘটনাগুলোই ঘটবে, ঠিক আছে। তো এইরকম করে তোমরা হিসাবগুলো করবা, যেমন এক্স টু দি পাওয়ার 2 3 4 যদি থাকে, আর এক্স টু দি পাওয়ার 2 তারপর 3 তার উপর যদি 4 থাকে, তাহলে এটার ক্ষেত্রে এক্স টু দি পাওয়ার কত হবে, 3 দুগুণে 6, 4 6 24, এইরকম, ঠিক আছে। কিন্তু এটার ক্ষেত্রে কি হবে, এটার ক্ষেত্রে বিষয়টা জটিল, এইরকম না, ব্র্যাকেট ইউজ করা যাবে না। তো তো আগে এইটুকুর পাওয়ার করতে হবে, 3-এর উপর 4 পাওয়ার দিলে যেটা হবে 81, ঠিক আছে, অনেক মান হয়ে যাবে এটা। তার উপর এক্স স্কোয়ার, এবার এইটা 2 এর উপর 81 দিলে যত বড় হবে সেটা হবে পাওয়ার, তাহলে বুঝতেই পারতেছো এটা কত বড়, ঠিক আছে। তো ব্র্যাকেট ইউজ না করলে অনেক বড় হয়ে যাবে সংখ্যাটা, ঠিক আছে। তার কারণ উপর থেকে ব্র্যাকেট, তার মানে আমরা বুঝলাম ব্র্যাকেট যদি না থাকে তাহলে আমরা উপর থেকে ব্র্যাকেট ধরে ধরে নিচে নামবো আস্তে আস্তে, আর ব্র্যাকেট থাকলে বুঝবো যে একটাই বেস বাকিগুলো পাওয়ার, তো সবগুলো পাওয়ার গুণ করে দেবো। তো একইভাবে সূচক যদি এটা মূল হিসাবে থাকে সেক্ষেত্রেও একই নিয়ম হবে, 1/3 যদি হয়, আর যদি এক্স পাওয়ার 1/2 তার উপর 1/3 যদি থাকে, তাহলে এখানে কি হবে, জাস্ট এই দুইটা কি হবে গুণ হয়ে যাবে। তো এক্স টু দি পাওয়ার 1/2 ইন্টু 1/3 সমান হবে এক্স টু দি পাওয়ার 1/3 দুগুণে 6, ঠিক আছে, এরকম। আর এখানে যদি হয় তাহলে আগে এর উপর এটা পাওয়ার হবে, ঠিক আছে। কেমন হবে, তাহলে এর উপর এটা পাওয়ারের অর্থ হচ্ছে কি 1/2 এর 3তম ঘনমূল বের করতে হবে, এটা ক্যালকুলেটর ছাড়া মুখে মুখে হিসাব করা যাবে না, ঠিক আছে। তাহলে আগে এইটুকুর হিসাব হবে, তারপর ওইটা হিসাব করার পর যেটা হবে সেটা কি হবে, এক্স এর পাওয়ার হবে, ঠিক আছে। এটা মুখে মুখে হিসাব করা একটু জটিল হবে, বুঝতে পারছো আশা করি তোমরা। তো এই অপারেশনগুলো, এই যে অপারেটর আমি সবগুলো শেখাইলাম, কিভাবে মূলের ক্ষেত্রে সূচকের ক্ষেত্রে উভয়ের ক্ষেত্রে কিভাবে অপারেশনগুলো কাজ করবে, কিভাবে যোগের অপারেশন কাজ করবে, কিভাবে বিয়োগের অপারেশন কাজ করবে, কিভাবে গুণ কাজ করবে, কিভাবে ভাগ কাজ করবে, কিভাবে সূচকের উপর সূচক কাজ করবে, কিভাবে মূলের উপর মূল কাজ করবে, তো সবগুলোই আমি তোমাদেরকে দেখালাম। তো এইগুলোই আমাদের 4.1-এ কম্বাইন্ড আকারে আছে, আমাদের কাজে লাগবে, ঠিক আছে। তো আশা করি তোমরা বুঝতে পারছো। এরপর আমাদের 4.1-এ অনুশীলনের যে অঙ্কগুলো আছে সেগুলো নিয়ে তোমাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।